গুড ইভিনিং সকলকে। এখানে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এই শুভ সন্ধ্যায় সকলকে স্বাগত। আজকে আমরা উপস্থিত হয়েছি এসএমএস ডিজিটাল এডুকেশনের পক্ষ থেকে। আমি রাহুল ঘোষ, কো-ফাউন্ডার অফ দ্য এসএমএস ডিজিটাল এডুকেশন, এবং আমার সঙ্গে আছেন আমাদের এসএমএস ডিজিটাল এডুকেশনের অ্যাসিস্ট্যান্ট ফ্যাকাল্টি কৌশিক চ্যাটার্জি স্যার। আমি ওনাকে মানে স্বাগতম জানাই। আমি ওনার কাছ থেকে শুনে নেব আজকে আমাদের যে মূল বিষয়বস্তু অলিম্পিয়াড এবং নিট সম্পর্কে কিছু আলোচনা, এবং তার সঙ্গে সঙ্গে কিরকম নিট বা অলিম্পিয়াডের কি গুরুত্ব, এই সমস্ত বিস্তারিত বিষয় আজকের আলোচনা। এবং উনি আমাদেরকে একটা ভাইটাল এবং ভ্যালুয়েবল একটা মানে তথ্য দেবেন আমাদের, আমি সেই আশা রাখি। তো আজকের সেশনটা স্টার্ট করছি। তো স্যার, আপনি কিছু বলুন আমাদের স্টুডেন্টদের মানে কাছে, যাতে ওরা একটা ভ্যালু এডিশন পায় যে কিভাবে নিট বা অলিম্পিয়াড এই সমস্ত এক্সাম গুলো কতটা দরকারি এবং কতটা গুরুত্বপূর্ণ, এবং একটা পড়াশোনার পাশাপাশি এই সমস্ত এক্সাম গুলো একটা অ্যাটেম্প করাও একটা খুব মানে একটা ভাইটাল একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে কাজ করে। তো সেইগুলো আপনি একটু যদি সকলের সামনে বলেন তাহলে খুব ভালো হয় আর কি। তো একদমই। আচ্ছা, প্রথমে আমি একটু ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ করার জন্য। thank you very much। তো যেটা তুমি বললে খুব খাঁটি কথাই যে এখনকার যা সময় চলছে সেই সময় যেরকম ভাবে আমরা কম্পিটিটিভ এক্সাম যেভাবে এগোচ্ছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে আমাদের নিট বলোই বা অলিম্পিয়াড বলো, এগুলো কিন্তু সত্যি অত্যন্তই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমি একটু গোড়া থেকে শুরু করি। প্রথমে আমি অলিম্পিয়াড সম্বন্ধে একটু বলি। অলিম্পিয়াডটা হচ্ছে একটা মোটামুটি বলা যেতে পারে স্টেট বা ইন্টারন্যাশনাল লেভেল একটা এক্সাম। এটা কিন্তু মোটামুটি হয় কি একটা আমাদের যে প্রথাগত যে বই থাকে না, যে বইগুলো পড়ি আমরা, সে অঙ্ক বই বা ক্লাস 5-6 যে নরমাল যে বইগুলো থাকে, স্কুলের যে স্কুল টেক্সট বুক যেগুলো থাকে, সেগুলোর বাইরে গিয়ে কিছু শেখা অ্যাকচুয়ালি। কেননা বলা যেতে পারে আমরা যখন চাকরি পরীক্ষা দিই বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম গুলো দিই যখন, বা নিটই বলো, সেখানে তো আমাদের এমসিকিউস থাকে। সেখানে বিভিন্ন রকম অল্প সময়ের মধ্যে কিভাবে কমপ্লেক্স কোয়েশ্চেন্স গুলোকে শর্টে তাড়াতাড়ি করে করে চটজলদি অ্যান্সার করতে হয়, সেই ব্যাপারটা কিন্তু ওদের প্রথমেই শিক্ষাটা পেয়ে যায় কিন্তু এই অলিম্পিয়াডের থেকেই। তো অলিম্পিয়াড সেরকম একটা পরীক্ষা যেটা কিন্তু মোটামুটি যারা মোটামুটি ক্লাস 5-6 থেকে কিন্তু মোটামুটি বাচ্চারা দিতে পারে। এখন অলিম্পিয়াড তো বিভিন্ন রকমই হয়। সায়েন্স অলিম্পিয়াড হয়, কম্পিউটার অলিম্পিয়াড হয়, স্পেস অলিম্পিয়াড হয়। তো এগুলো সত্যি খুবই একটা ভাইটাল পরীক্ষা বলেই এখন ব্যাপার। কেননা এগুলো একটা বলতে পারা যায় একটা হাতে খড়ি। কারণ এগুলো থেকেই বাচ্চারা বুস্ট আপ করে কিন্তু পরবর্তীকালে নিট বা জেইই এই সমস্ত মেইন যে বোর্ড এক্সামস গুলো আছে তার জন্য কিন্তু প্রিপারেশনটা পেয়ে যায়। তো এটা একটা ব্যাপার। আর হ্যাঁ, একটা জিনিস ঠিক কথা যে যদি নিট বলো তাহলে সেটা বলতে যায় যে নিট হচ্ছে ন্যাশনাল যে এলিজিবিলিটি টেস্ট যেটা হয় অ্যাকচুয়ালি আমাদের। তো সেটা ওটাই কিন্তু আমাদের নিটটাই কিন্তু মোটামুটি ডাক্তারির জন্য আমাদের ডেন্টাল হতে পারে বা নর্মাল ডাক্তারির জন্য কিন্তু ফার্স্ট একটা এন্ট্রান্স এক্সাম। তো সেটা কিন্তু খুবই একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা। তো এই তো ব্যাপারই আর কি জিনিস। স্যার, আমি আরেকটা জিনিস একটু জানবো। অনেক স্টুডেন্টদের বা অনেক গার্ডিয়ানসদের একটা ধারণা থাকে অলিম্পিয়াড হয়তো একটা বাড়তি এক্সাম, এটা দিয়ে কি হবে, বা এটা দেয়াটা কি খুবই গুরুত্বপূর্ণ কিনা। ঠিক তো আপনি ঠিক সেই সম্পর্কে কি বলবেন স্যার? একদমই খুব ভালো প্রশ্নই করেছো। ব্যাপারটা কি বলতো, সবাই যেটা ভাবে কি যে আমাদের তো নর্মাল তো স্কুলের অলরেডি একটা চাপ আছে, স্কুলের আমাদের এক্সাম দিতে হচ্ছে, তার উপর তো স্কুলে এতগুলো প্রজেক্ট থাকে। এখন তো শুধুমাত্র এক্সাম নয়, হাফ ইয়ারলি অ্যানুয়ালি তা তো নয়, তার সাথেও যেহেতু হাজার ঘন্টা প্রজেক্ট থাকে সেগুলো আছে, তার উপর আবার বাড়তি একটা এক্সাম, আবার প্রিপারেশন নিতে হবে, যেন একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে। কিন্তু ব্যাপারটা কিন্তু সেটা একদমই নয়। আমাদের উচিত স্টুডেন্টসদের থেকেও বেটার পেরেন্টসদেরকে বোঝানো এই জিনিসটা, যে এটা কিন্তু কোনো প্রেশার দেওয়া হচ্ছে না, এটা কিন্তু প্রেশারের কোনো এক্সাম নয়। বাচ্চারা যদি ছোটবেলা থেকে একটা ক্রিটিক্যাল অ্যানালিসিস, একটা ক্রিটিক্যাল থিঙ্কিং, তারপর প্রবলেম সলভিং স্কিলস যেগুলো আছে, বা অল্প সময়ের মধ্যে কিভাবে আমি একটা টাফ কোয়েশ্চেনকে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবো, অর্থাৎ সিম্পল ভাষা যেটাকে বলা হয় টাইম ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো কিন্তু একমাত্র আমাদের এই অলিম্পিয়াড থেকেই কিন্তু শুরু করা হয়। এবং অলিম্পিয়াডে যারা মোটামুটি, আমি বলছি না যে অলিম্পিয়াডে কিন্তু যে খুব ভালো স্কোর করতে হবে বা অলিম্পিয়াডে একদম ফার্স্ট হতে হবে বা র্যাঙ্ক করতে হবে, নট নেসেসারি, একদমই দরকার নেই, কোনো দরকারই নেই। তুমি অলিম্পিয়াড পরীক্ষাটা অ্যাটেম্প্ট করো,
তুমি একটা একটা বুঝতে পারবে যে কিরকম টাইপের কোয়েশ্চেন্স হয়, কম্পিটিটিভ এক্সামের লেভেলগুলো কিরকম হয়, তার একটা সম্যক জ্ঞান একটা কিন্তু হয়ে যাচ্ছে একদম ওইখান থেকে, মানে একটা হাতে খড়ি পুরোপুরি। সুতরাং এই পরীক্ষাটা অ্যাটলিস্ট বসলে কিন্তু ওরা পুরোপুরি একটা বুঝতে পারবে যে নিট পরীক্ষাগুলো বা আরো যে সমস্ত বোর্ড পরীক্ষা আছে সেগুলোর জন্য কিন্তু প্রপারলি একটা প্রিপারেশন পেয়ে যায় ওরা। সুতরাং এই ব্যাপারটা কিন্তু পেরেন্টসদের বোঝানো দরকার যে এটা কিন্তু কোনো চাপের ব্যাপার না, মানে ভালোবাসতে হবে। মোদ্দা কথা হচ্ছে এইটা। মানে আমি একটা নতুন করে প্রেশার নিয়ে পড়ে পরীক্ষা দিতে হবে তা কিন্তু একেবারেই নয়। প্রেশারের কোনো ব্যাপারই না। একটা লার্নিং মেন্টালিটি নিয়ে আমার স্যার রাখতে একটা হবে। কোয়েশ্চেন, যে এটা কি কোনোভাবে যে রেগুলার এক্সাম মানে অ্যানুয়ালি বলুন বা যে সমস্ত স্কুল এক্সাম বা বোর্ড এক্সাম হ্যাঁ, হ্যাঁ। এইগুলো রেজাল্টে কোনোভাবে এফেক্ট করে? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। কারণ ১ম কথা, এইখানে যেরকম ক্রিটিক্যাল থিংকিং যে কোয়েশ্চেন গুলো থাকে, মানে আপনি যদি খেয়াল করে দেখো তুমি যে আমাদের অলিম্পিয়াডেই বলো, অলিম্পিয়াডে যে সমস্ত কোয়েশ্চেন গুলো থাকে সেগুলো অ্যান্সার করার জন্য কিন্তু তোমাকে টেক্সট বুকটা রীতিমতো খুঁটিয়ে পড়তে হবে। এবং মানে এবং সবথেকে বড় কথা, মুখস্থ করলে চলবে না কিন্তু। কনসেপচুয়াল কোয়েশ্চেনস থাকে ওখানে। সুতরাং ওই কোয়েশ্চেন গুলো তুমি সলভ যদি করো, তখন অটোমেটিক্যালি তাহলে তুমি তোমার বোর্ড প্রিপারেশন এর জন্য তোমার পুরোপুরি একটা কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে। মানে এই যে এখনকার দিনে যে একটা ট্রেন্ড হয়েছে না, যে রোট লার্নিং যেটাকে বলা হয়, যে মুখস্থ করলাম, লিখে দিলাম, পরীক্ষা পাস করে গেলাম। এটা তো নয়। এটা নিয়ে তুমি কতদূর যাবে? এটা নিয়ে তুমি হয়তো খুব বেশি দূর টেনে টুনে মাধ্যমিক গেলেই গেলে। কিন্তু তারপরেতে উচ্চ মাধ্যমিকে, বোর্ড গ্র্যাজুয়েশনে কি এক্সামটা পাস করা যাবে, মানে নাম্বারটা আনা যাবে, একদমই, কিন্তু ওই একদমই, ট্রেনিংটা হবে না। একদমই, একদমই। এটা হচ্ছে মেইন কথা। সুতরাং এটাই কিন্তু মানে অনেক বাচ্চারা বোঝে না। ইনফেক্ট প্যারেন্টসরাও বোঝে না। প্যারেন্টসরাও ভাবে যে মুখস্থ করো, ভাই লিখে ফেলো, হয়ে যাবে। কিন্তু তা কিন্তু না। কেননা আজকের প্রাইভেট জব বলো কিংবা গভর্নমেন্ট সেক্টর বলো, সেখানে কিন্তু মানে যেরকম টাইপের কোয়েশ্চেনস হয় তার জন্য কিন্তু তোমার একটা সম্যক জ্ঞান দরকার। একটা প্রপার কনসেপ্ট যদি না থাকে, তুমি যদি শুধু মুখস্থ করে তুমি কিন্তু পাস করতে পারো। তুমি আর্টস বলো, তাতেও কিন্তু সম্ভব নয়। আর্টস বলো, সায়েন্স বলো, যেকোনো জিনিসেই কিন্তু এটা কিন্তু পসিবল না। তোমাকে ব্যাপারটা বুঝতে হবে, ভেতরে যেতে হবে। আর সেই জিনিসটা কিন্তু অবশ্যই এই অলিম্পিয়াড থেকে কিন্তু হাতে খড়ি শুরুটা হয়। সুতরাং ডেফিনিটলি এটা বোর্ডস এক্সামে অবশ্যই হেল্প করে, অবশ্যই হেল্প করে। এটা কোনো কথাই নেই। মানে একটা বাচ্চা, আপনি বলতে চাইছেন যে একটা বাচ্চা যদি ছোট থেকে অলিম্পিয়াড দেওয়ার প্র্যাকটিস করে, তো সেক্ষেত্রে হ্যাঁ, একদম সে যখন বোর্ড এক্সাম দেবে, তো সেক্ষেত্রেও একটা ভাইটাল একটা এফেক্ট আসবে। অবশ্যই, অবশ্যই এটা কনফিডেন্স হয়ে যাবে তার পুরোপুরি। কেননা সে অলরেডি কনফিডেন্সটা বুস্ট আপ হবে। হ্যাঁ, এত একটা টাফ এক্সাম ফেস করেছে সে। সে যদি বাই চান্স ধরো অলিম্পিয়াড ধরো একটা ১ থেকে ১০০ র মধ্যে র‍্যাংকও করে দেয়, তাহলে একটা সে বিশাল বড় একটা বুস্ট আপ হয়ে যায়, মোটিভেশন হয়ে যায় যে আমার মানে ইন্টারন্যাশনাল লেভেলে আমার নাম শো করছে, তালিকায় আমার নাম এসছে। আলাদাই একটা লেভেলের একটা বুস্ট আপ হয়ে যায়। সুতরাং এটা ডেফিনিটলি ওকে অনেক বেশি আগে নিয়ে যায় সবার থেকে। তো এটা কোনো কথাই নয়। মানে ডেফিনিটলি বোর্ড এক্সাম অনেক। আমি এর পাশাপাশি একটু নিট এক্সামের দিকেও আসবো স্যার। হ্যাঁ, নিট কেন গুরুত্বপূর্ণ আপনার মতে, কি মনে হয় স্যার? দেখো নিটটা কিন্তু যেটা বলতে চাই, মানে যারা ১ম থেকেই চাইছে যে ডাক্তারি তাদের নিট হোক, তাদের জন্য নিট হচ্ছে মেইন জিনিস। সুতরাং নিটটাকে পাস করতেই হবে। এবার নিট দিয়ে মানে এমবিবিএস এর জন্য বা ডেন্টাল কলেজের জন্য আমাদের হচ্ছে এন্ট্রান্স এক্সামটা হচ্ছে নিট। সুতরাং নিট তো তোমাকে দিতেই হচ্ছে। মানে যারা ডাক্তার হওয়ার যারা লক্ষ্য ১ম থেকে। এবার ব্যাপারটা কি হয় যে মানে যখন নিটটাও তো একটা কম্পিটিটিভ এক্সাম। তো সেটার জন্য কিন্তু মানে এখন তো দেখতেই পাচ্ছ মানে কিরকম প্রতিযোগিতা হচ্ছে। মানে লাখ, লাখ ছেলেমেয়ে স্যার, আপনি তো নিট সম্পর্কে অনেক কিছুই বললেন। এবার আমি আরেকটা জিনিস একটু জানবো, যে কোন বয়স থেকে এই নিটের পড়াশোনাটা স্টার্ট করলে খুব ভালোভাবে নিটে একটা ভালো রেজাল্ট করতে পারবে বা র্যাঙ্ক করতে পারবে? আপনি কিছুক্ষণ আগে আমাদের কাছে অলিম্পিয়াড সম্পর্কে বললেন। তো সেক্ষেত্রে একটা কথাও বলছিলেন যে একটা অলিম্পিয়াডে যদি ভালো করে প্রিপারেশনটা নেওয়া যায় বা অলিম্পিয়াড থেকে যদি সেই পরীক্ষা দেওয়ার প্র্যাকটিসটা তার থাকে, তো সেক্ষেত্রে সে নিটে ভালো রেজাল্ট করতে পারবে। তো একদমই, আপনি একদমই। যদি এই সম্পর্কে কিছু বলেন। হ্যাঁ, তো সেটাই হচ্ছে ব্যাপার। মানে দেখো যে মানে অলিম্পিয়াডে যারা অলরেডি প্রিপারেশন করছিল ছোটবেলা থেকেই, তো তখন অটোমেটিক একটা মানে ন্যাশনাল লেভেলে একটা পরীক্ষা দেওয়ার এক্সপেরিয়েন্স হয়ে গেছে। তো অটোমেটিক তারা নিটে যখন দিচ্ছে, তখন তারা সেই ফিয়ারটাকেই তখন তখন অটোমেটিক একটা কনফিডেন্স তাদের চলেই আসে। তো সেই ক্ষেত্রে একটা হেল্প হয়। আরেকটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সেটা হচ্ছে কি যে ধরো 11-12 এ মানে আমাদের মোটামুটি নিটের যে প্রিপারেশন শুরু হয় মোটামুটি তো 11 থেকেই। তো ২ বছর পাচ্ছে মোটামুটি 11-12 ২ বছর পাচ্ছে। তো এই ২ বছরে মানে এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যে সমস্ত মানে সাবজেক্ট গুলো পড়ানো হয় নিটে,
এগুলো সম্বন্ধে তোর একটা ডিটেলস ভাবে পড়ছে ওরা, সেই কারণে হয় কি ওদের মধ্যে একটা প্রপার একটা মানে নলেজ তৈরি হয়ে যায়, নলেজ বেস থেকে যায়। তো সেই কারণে যদি ওরা বাই চান্স ধর নিজে রাইট করতে পারলো না, তো তখন কেউ তখন ড্রপার ব্যাচেও কেউ অ্যাডমিশন নিয়ে নেয় কোনো অন্য কোনো ইয়ে দেখা থেকে, অথবা কি করতে পারে, কি করে তারা কোনো একটা মানে স্পেশালাইজ করে নেয়, কোনো গ্র্যাজুয়েশনে কোনো অনার্স নিয়ে কোনো একটা সাবজেক্ট নিয়ে করে ফেলে, বা অন্য কোনো জিনিসেও যেতে পারে। কারণ কি হচ্ছে তাদের এই যে মানে 11-12 বোর্ড এক্সামের পাশাপাশি যে নিটের জন্য প্রিপারেশন নিচ্ছিল, সেটাতে কিন্তু কি হলো কি ওদের একটা মানে একটা ডেপথে পুরোপুরি কিন্তু এই বিষয় সম্বন্ধে একটা ভালো নলেজ তৈরি হয়ে যায়। তো এটা একটা ব্যাপার। সেই জিনিসটা কিন্তু একমাত্র মানে যদি নিটটা যদি ওরা মানে অংশগ্রহণ করে, নিটে যদি জয়েন করে, তাহলে কিন্তু ওরা এই জিনিসটা পাবে। এটা হচ্ছে মেইন কথা। স্যার, আমি আরেকটা আপনার সাবজেক্টের বিষয়ে একটু আসছি। আপনার হ্যাঁ, হ্যাঁ। আমরা দেখছি ম্যাক্সিমাম সময় আমাদের যে স্টুডেন্টরা আছে, তো তারা আপনার ক্লাস খুব পছন্দ করে। তো আমি ফিজিক্স, আপনি যে আমাদের স্টুডেন্টদের কাছে ফিজিক্সটাকে প্রেজেন্ট করেন, তো সেক্ষেত্রেই আপনার ফিজিক্স সাবজেক্টটা কিভাবে পড়লে বা কিভাবে শুরু করলে পড়াশোনাটা, বা আরো কিভাবে বেটার ওয়েতে করা যায় সেই সম্পর্কে যদি আপনি কিছু বলেন। ঠিক কথাই, খুব ভালো প্রশ্ন করেছো। ব্যাপারটা কি বলতো যে সবারই এখন দেখি যে মানে সবকিছুই হচ্ছে, কিন্তু ফিজিক্সে একটা ভয় যেন থেকেই যায়, থেকেই যায়। স্যার সব হচ্ছে, ফিজিক্সটা ঠিকঠাক হচ্ছে না, নম্বর কম আসছে, এরকম একটা ব্যাপার। আসলে ব্যাপারটা কিছুই না। মানে যেটা হয় কি ফিজিক্স বলো বা সায়েন্সের যেকোনো সাবজেক্ট তুমি বলো না কেন, এটার মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিংকিং। মানে মানুষের চিন্তা করার বা প্রশ্ন করার যে একটা ব্যাপার, সেটা কিন্তু এই সাবজেক্ট গুলো থেকেই প্রকাশ পায়। জেনারেলি আর্টস সাবজেক্ট গুলো যেটা হয় যে একটা মোটামুটি একটা থরলি তুমি পড়ে গেলে, একটা কিছু একটা ভিউজ দিলে তুমি বললে কি ঠিক আছে। কিন্তু ফিজিক্স বলো বা কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো বা ম্যাথস বলো, তোমাকে কিন্তু চিন্তা করতে শেখায়, ভাবায়। এখন ম্যাক্সিমাম বাচ্চারা কি হয় ওই মোবাইল দেখতে দেখতে বা এই সমস্ত খেলাধুলা করতে করতে হয় কি যে মানে আমি চিন্তা করব, এই শক্তিটাই কিন্তু হারিয়ে যায়। ওরা কি করে মানে আমরা মানে বাচ্চারা কি হয় এখন জাস্ট লাইক এ কনজিউমার, মানে ধরো ইন্টারনেটে কোনো রিলস দেখছে, ইনস্টাগ্রামে কোনো রিলস দেখছে, মানে একটা কনজিউম করছে কন্টিনিউয়াসলি, নিজের ব্রেন খাটাচ্ছে না, মানে ও নিজে কোনো রিলস বানাচ্ছে না, ও জাস্ট রিলসটা দেখছে। সুতরাং ও কনজিউম করছে, ও নিজে থেকে কোনো আউটপুট দিচ্ছে না। তো ওই জন্য হয় কি মানে এই হ্যাবিটটা হতে হতে হয় কি মানে ওই ক্রিটিক্যাল থিঙ্ক করব, নিজে কিছু করব, নিজে কিছু ভেবে কিছু উত্তর দেব, চিন্তা করব, এই চিন্তন শক্তিটা কিন্তু আজকাল অনেক কমে গেছে, যেটা কিন্তু আগে ছিল না। তো সেই জন্যই ব্যাপার, এই জন্যই কিন্তু মানুষের মানে ওই ফিজিক্স বলো বা এই সমস্ত বলো, এই সমস্ত সায়েন্স বিষয়টা সম্বন্ধে একটুখানি একটা আঁটো-সাঁটো ভাব আছে একটা প্রত্যেকের মধ্যেই। তো সেটা আমার মনে হয় কিছুই ব্যাপার না। যদি সুন্দর করে কনসেপ্ট গুলো বোঝানো যায়, বেসিক থেকে শুরু করে গোড়া থেকে শুরু করে যদি কনসেপ্ট গুলো সুন্দর করে বোঝানো যায়, তাহলে কিন্তু যেকোনো স্টুডেন্টই কিন্তু খুবই ভালো সফল করবে, খুবই ভালো ফল করবে। এটা আমার আশা, বিশ্বাস। পড়াশোনাটা স্টার্ট করবে সেই সম্পর্কে যদি একটু বলেন। মানে ফিজিক্সের স্টুডেন্টদের সবারই একটা ভয় থাকে, মানে ফিজিক্স হ্যাঁ, আর হ্যাঁ। কেমিস্ট্রি। বায়োলজি যে মানে একটা সবারই ফেভারিট সাবজেক্ট থাকে বা সায়েন্সের ছেলে মেয়েদের কাছে। এই বা আমরা কিন্তু করে ফেলছি না। স্যার, আমার কিন্তু ফেভারিট ছিল খুব একটা বায়োলজি। আমার ফিজিক্সটাই ভালো লাগতো বেশি। সে তো অবশ্যই আপনি নিজে ফিজিক্সে, তো সেই ক্ষেত্রে আপনার ফিজিক্সে ভালো হ্যাঁ, লাগবে, এটা একটা কথা। সেই দিক থেকে অবশ্যই দেখলে বায়োলজি আপনি চ্যালেঞ্জিং যেমন সাবজেক্ট, নো বায়োলজি ডাউট। টিচার বলে আমার আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, বায়োলজিটা একদম। বেশি ভালো। হুম, হুম। তো সেই দিক থেকে আমি বলবো স্যার যে স্টুডেন্টরা কিভাবে পড়াশোনা স্টার্ট করলে একটা ভালো বেটার ইমপ্রুভমেন্ট তারা করতে পারবে ফিজিক্স সাবজেক্টটাতে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে ফিজিক্স যেটা বললাম তখন আমি একটু আগে যে ফিজিক্স ব্যাপারটা কি বলতো, ওটা কি বললাম না মানে তুমি যদি গোড়া থেকে পড়ো মানে ফিজিক্সে মানুষের ভয়টা হয় কেন? মানে বেসিক যে লস গুলো আছে, বেসিক যে সমস্ত মানে সাবজেক্ট গুলো আছে, তুমি ধরো অপটিক্স বলো কিংবা ইলেকট্রোস্ট্যাটিক্স বলো বা ম্যাগনেটিজম বলো, যে সমস্ত চ্যাপ্টার্স গুলো আছে ফিজিক্সে, ওগুলো কি হয় মানুষ মানে ফার্স্টেই এমন কথাগুলো বলে যেগুলো মানে খুব একটা শোনেনি, খুব একটা শোনা কথা নয়। মানে সবসময় তো হাতের সামনে দেখতে পাচ্ছে না জিনিসগুলো, ওই জন্য ওইগুলো নিয়ে অতটা চিন্তা করতেও পারে না, একটু ভয় ভীতি পায়। তো সেই কারণে হয় কি মানে আমরা যদি মানে ধরো প্রজেক্টের মাধ্যমে বা কোনো পিপিটি প্রেজেন্টেশনের মাধ্যমে বা কিছুর মাধ্যমে বা কোনো অ্যানিমেশনের মাধ্যমে বা এই সমস্ত ভাবে যদি শেখানো যায়, বা তাহলে কিন্তু জিনিসটা অনেকটাই সহজ হয়ে যায়। ঠিক আছে? বা এছাড়াও এখন তো মানে মার্কেটে অনেক রকম বইও আছে। কিন্তু আমি মনে করি যেমন ধরো 'ফাইনম্যান লেকচারস' খুবই একটা সুন্দর একটা বই। তো এইগুলো যদি 'ফাইনম্যান লেকচারস ভলিউম 1, ভলিউম 2' এগুলো যদি যারা পড়তে চায়, যদি মানে যারা ইন্টারেস্টেড ফিজিক্স সম্বন্ধে বা মানে বুঝতে চাইছে সাবজেক্টটাকে ভালো করে, তাহলে আমি রিকমেন্ড করব যে এই বইগুলো তারা পড়ুক। এবং অবশ্যই
আমাদের এসএমএস ডিজিটালে জয়েন করুক, এটা আমি বলবো। কারণ এখানে সত্যি ভালো করে পড়ানো হয়, এখানে ভালো করে শেখানো হয়, গোড়া থেকে শেখানো হয় ফিজিক্স কেন, আমি যে কোনো সাবজেক্টই বলবো। তো সেখানে তাহলে কিন্তু মানে একটা মানে ভিতটা কিন্তু আর নড়বড়ে থাকবে না। ঠিক আছে? মানে অবশ্যই কিন্তু একটা মানে ভালো বেস তাদের থাকবে। কেননা মানে যেটা হয় কি যে ইন্ডিভিজুয়াল কেয়ার তো সব জায়গায় পাওয়া যায় না। কিন্তু যেটা আমাদের এই প্ল্যাটফর্মে দেওয়া হয়, একটা ইন্ডিভিজুয়াল কেয়ার যেটা প্রত্যেককে দেওয়া হয়, সেই ব্যাপারটা যেহেতু এখানে আছে সেই কারণে কিন্তু এখান থেকে তুমি জানো ভালো মতোই যারা স্টুডেন্টসরা অলরেডি মানে মানে পাস আউট করেছে বা গেছে, তারা কিন্তু প্রত্যেকেই খুব ভালো রিভিউ দিয়েছে সেই কারণে। যারা আমার কাছে যারা পড়েছে একদমই স্যার, একদমই স্যার। ইভেন আপনি তো সবার ফেভারিট টিচার একজন সবার কাছে। তো আপনি এবার আমি আরেকটা কোশ্চেন করব স্যার। আপনি যদি স্টুডেন্টদের জন্য মানে যারা ধরুন একদম অলিম্পিয়াড লেভেল থেকেই পড়াশোনা স্টার্ট করছে, বা হ্যাঁ, হ্যাঁ। আরেকটা যে নিটের যে পড়াশোনাটা সেটা কোন বয়স থেকে স্টার্ট করা যায়, এই সম্পর্কে আপনি কি বলবেন? দেখো অলিম্পিয়াডের জন্য আমি বলবো মোটামুটি ক্লাস 5-6 থেকেই কিন্তু মোটামুটি অলিম্পিয়াডের জন্য প্রিপারেশন নিতে পারে। স্যার একদম 1-2 থেকেই স্টার্ট হয় আমার হ্যাঁ, যতদূর জানা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার একদম, একদম। আপনি বলছেন যে নিটকে যদি টার্গেট থাকে সেক্ষেত্রে 5 বা 6 থেকে পড়াশোনাটা করা হ্যাঁ, যেতে হ্যাঁ, পারে। একদম, একদম, একদম। করা যেতেই পারে, কোনো ব্যাপার না। আর নিট তো তুমি জানোই মোটামুটি যে আমাদের মোটামুটি ক্লাস 11 থেকেই শুরু হয় মোস্টলি। কেননা 10 এর পর থেকেই তো নিটের যে প্রিপারেশন। ফাউন্ডেশন ব্যাচ হিসাবে। একদম, একদম, একদম। তো 11-12 থেকে কিন্তু 11 থেকে তারা নিটের জন্য প্রিপারেশন নিতে শুরু করতে পারে। এটা একদমই ব্যাপার। আর আপনি যদি স্টুডেন্টদের কাছে আপনার কিছু পরামর্শ দেন বা এইসব বিষয়গুলোতে, খুব ভালো হয়। মানে কিছু পয়েন্টস যেরকম যেগুলো স্টুডেন্টরা মাথায় রেখে এগিয়ে যাবে। হ্যাঁ, নিশ্চয়ই স্টুডেন্টদের জন্য আমার কিছু আ আ বক্তব্য থাকবে। সেটা হচ্ছে এটাই আমি বলব স্টুডেন্টদের জন্য যে তোমরা সাবজেক্টটাকে ভয় পেও না। যে সাবজেক্টই পড়ছো না কেন, সাবজেক্টটাকে ভয় পেও না। সাবজেক্টটার ভেতরে ঢোকার চেষ্টা করো। ধীরে, ধীরে করো। পুরো সাবজেক্টটাকে একবারে মাগ আপ করতে হবে তার কোনো মানে নেই। কেটে, কেটে ছোট, ছোট অংশ করে, করে পড়ো। একটু, একটু করে বোঝো। তারপরে পুরো ব্যাপারটাকে চ্যানেলাইজ করো। অটোমেটিক হয়ে যাবে। আরেকটা জিনিস বলব, টাইম ম্যানেজমেন্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ এখন যেটা হয় যে আমার অনেক স্টুডেন্টের ক্ষেত্রে আমি তো পড়াচ্ছি যখন, তখন অনেকের ক্ষেত্রে এরকম দেখেছি যে মানে অঙ্কটা করতে পারছে খুব ভালো কথা। কিন্তু কি হচ্ছে করতে অনেক সময় লাগছে। তো সেটা করলে হবে না। টাইম ম্যানেজমেন্টটা কিন্তু ভীষণ, ভীষণ এসেনশিয়াল। কারণ এখন কিন্তু সমস্ত এক্সামে তো টাইম বাউন্ড এক্সাম থাকে। তো সুতরাং কিন্তু টাইম ম্যানেজমেন্টটা ভীষণ একটা ইম্পোর্টেন্ট। তোমরা চার্ট করে নাও, রুটিন বানাও। প্রপারলি রুটিন করে টাইম দিয়ে, দিয়ে প্রত্যেকটা সাবজেক্ট পড়ো। তাহলে একটা সুন্দরভাবে জিনিসটা এগোবে। আর জিনিসটা যেটা বলব সেটা হচ্ছে কিন্তু ভয় ভীতি একদম পেও না। শরীরটাকে ফিট রাখো, কেননা একটা জিনিস মনে রাখতে হবে যে শরীর কিন্তু মন্দির। যেটা আমাদের স্বামী বিবেকানন্দ বলেছিলেন। শরীর কিন্তু মন্দির। সুতরাং শরীরের যত্ন না করলে কিন্তু কিছুই হবে না। সুতরাং শরীরটা যদি না ঠিক থাকে একদমই তাই। পড়াশোনা হবে না, কিছুই হবে না। তো এটা হচ্ছে মেইন কথা। তো ভয় পেও না, এগিয়ে যাও, সব ভালো হবে। নিশ্চয়ই ভালো হবে। আচ্ছা স্যার, বলছি এই নিট বা অলিম্পিয়াড এটা কি ছাত্রছাত্রীদের ব্যক্তিত্ব গঠনে কোনোভাবে সাহায্য করে? অবশ্যই, অবশ্যই খুব ভালো প্রশ্ন করেছেন। কারণ দেখো মানে যখন যারা অলিম্পিয়াড দিয়ে ধরো নিট প্রিপারেশন নিচ্ছে তার মানে কি তারা অটোমেটিক্যালি কিন্তু যেটা বলছিলাম একটা ইন্টারন্যাশনাল লেভেল ন্যাশনাল লেভেল একটা মানে পুরোপুরি এক্সামকে তারা ফেস করে এসছে। সুতরাং এর ফলে হচ্ছে কি তারা ক্রিটিক্যাল থিঙ্কিং অলরেডি শিখে গেছে, তারা টাইম ম্যানেজমেন্ট শিখে গেছে, তারা একটা কম সময়ের মধ্যে কিভাবে একটা কোয়েশ্চেনকে খুব তাড়াতাড়ি সলভ করতে হয় এই ব্যাপারটা বুঝে গেছে। অত্যন্ত ধরো মানে একটা প্রেশারের মধ্যে মানে আন্ডার প্রেশার তারা কাজ করতে শিখে গেছে। এটা কিন্তু সবথেকে বড় ব্যাপার। যেটা এখনকার দিনে খুব মানে আমরা দেখতে পাই যে যারা মানে প্রফেশনাল যারা ওয়ার্কার যারা হয়, মানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স কিন্তু তাদের থাকে না একদমই। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। যার জন্য মানুষ অনেক কিন্তু এখন আমরা দেখতে পাই যে মানে সাইকিয়াট্রিস্ট এর জন্য হেল্প নিচ্ছে লোকে খুব এই সমস্ত হয়। তো সেই ব্যাপারটা কিন্তু একটা বড় জিনিস। সুতরাং যারা ছোটবেলা থেকেই এই অলিম্পিয়াড, নিট এগুলো পার করে এসছে না, তাহলে কিন্তু তারা অটোমেটিক্যালি একটা এই প্রেশারের মধ্যে থেকে কিভাবে কাজ করতে হয়, কিভাবে সহজ জিনিসটাকে বের করতে হয়, এই জিনিসটা কিন্তু তাদের অটোমেটিক্যালি তার মধ্যে মানে হ্যাবিচুয়েট হয়ে গেছে। সুতরাং তারা কিন্তু আর কিন্তু পরবর্তীকালে এই সমস্যাগুলোর মধ্যে ফেস করবে না। সুতরাং এটা তাদেরকে অবশ্যই একটা হেল্প করে খুবই। ধন্যবাদ স্যার। আজকের এই সেশনটা খুবই অনুপ্রেরণামূলক স্টুডেন্টদের জন্য। শেষবারের মতো জিজ্ঞাসা করব, স্টুডেন্টদের জন্য আর অভিভাবকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? স্টুডেন্টদের জন্য আমি আবারও বলছি যে তোমরা ভয় পেও না। যেকোনো জিনিসকে কোনো জিনিসই ভয়ের ভীতির নয়। একটা জিনিস মনে রেখো, ধরো মানে পরীক্ষায় কিন্তু শেষ কথা নয়। পরীক্ষায় যদি খারাপ রেজাল্ট করো বা কিছু তাহলে কিন্তু তোমার জীবন শেষ হয়ে যায় না। তোমার জীবন কিন্তু পরীক্ষার থেকেও অনেক, অনেক বড়।
সুতরাং একটা আমরা তো দেখতে পাই আজকাল খবরে যে কোনো পরীক্ষায় ভালো ফল করার হয়নি বলে হয়তো কেউ আ প্রাণহানির মতো অবস্থায় চলে গেছে। এরকম জিনিসপত্র আমরা শুনতে পাই খবরে। মানে সত্যিই মানে অ্যাজ আ টিচার হিসেবে আমার সত্যিই শুনতে ভীষণ, ভীষণ খারাপ লাগে। তো আমি সেটাই বারবার বলব যে কখনো কোনো জিনিসকে কিন্তু প্রেশার নিও না, একেবারেই নিও না। কোনো জিনিসকে চাপ নিও না। তুমি নিট দিচ্ছ, অলিম্পিয়াড দিচ্ছ, যাই দিচ্ছ কেন, কোনো সমস্যা নেই। এগুলোকে প্রেশারের মতো করে একেবারেই নিও না। এটাকে মানটা লার্নিং মেন্টালিটি রাখো। মানে তুমি শিখছো। তুমি শেখার জন্য শিখছো। মুখস্থ করার জন্য নয়। ব্যাপারটাকে বোঝো, বুঝে ধীরে, ধীরে এগোও, সবটা পারবে। ভয় ভীতি পাওয়ার ঘাবড়ানোর কিচ্ছু নেই। মানে শুধু মুখস্থ বিদ্যা নয়, নলেজটাকে গেইন করতে হবে। একদমই, একদমই, একদমই। এটাই হচ্ছে মূল কথা। এবং আমার মানে পেরেন্টসদের উদ্দেশ্যে আরেকটা কথা যে আপনারা কিন্তু কখনোই মানে স্টুডেন্টদের প্রেশার দেবেন না। কেননা এখন তো ওই যেটা হয় যে নাম্বার বেশি পেতে হবে, না হলে ভালো নয়। এইগুলো কিন্তু একদম করবেন না। আপনারা যেটা করা উচিত বাচ্চাদেরকে আরো উৎসাহ যোগান পড়াশোনার পেছনে। যে জিনিসটাকে যাতে ওরা যাতে ভয় না পায়, যাতে ভালোবেসে সাবজেক্টটা শেখে। সেইভাবে কিন্তু আপনারা একটু গাইড করুন। এটা আমার একমাত্র মানে বলার উদ্দেশ্য। তো এটাই ব্যাপার। ধন্যবাদ স্যার, ধন্যবাদ কৌশিক স্যারকে, এবং আমাদের শ্রোতাদেরও অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকের এই পর্বে থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম যে কিভাবে স্টুডেন্টরা অলিম্পিয়াড থেকে শুরু করে নিট এক্সাম বা যে কোনো ধরনের বোর্ড এক্সাম বা একটা ভাইটাল যে এক্সাম গুলো সেগুলো হ্যান্ডেল করবেন বা কিভাবে প্রিপারেশন নেবেন। তো আমাদের এখানে অলিম্পিয়াড এবং নিটের জন্য স্পেশাল গাইডেন্স কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন চলছে, এবং আমাদের যে প্রিভিয়াস ইয়ার স্টুডেন্ট তারাও জানে যে কতটা দায়িত্ব সহকারী এবং কতটা প্র্যাকটিক্যালি জিনিসগুলোকে পড়ানো হয় বা কতটা গাইডেন্স দেওয়া হয়। তো আহ, আমি নতুন করে আর কিছু বললাম না। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা আসুন, ডেমো ক্লাস করে দেখুন, এবং আমাদের যে স্যারেরা আছেন তাদের সঙ্গে কথা বলুন, এবং আপনার স্টুডেন্ট আপনার যে সন্তান তাদেরকে বেশি চাপ না দিয়ে মানে কিভাবে জিনিসগুলোকে খুব ইজিলি মানে নলেজটাকে তাদের বাড়ানো যায় এবং কিভাবে প্র্যাকটিক্যাল ওয়েতে তাদের নলেজটাকে বুস্ট আপ করা যায় সেইটা নিয়ে একদমই, মানে পিছনে একটা চাপ দিয়ে যে পড়তেই হবে তোকে, না হলে হবে না, এরকম যেন না হয়। একটা যেন ঠিক। নলেজ গেইনটা যেন ভালো করে হয় একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আসুন আমাদের নিচের যে রেজিস্ট্রেশন এর জন্য আমাদের নিচে দেওয়া নাম্বারগুলোতে অবশ্যই যোগাযোগ করুন। রেজিস্ট্রেশন কিন্তু চলছে, সিট সংখ্যা কিন্তু সীমিত। তো ধন্যবাদ সবাইকে। শেষবারের মতো আমি রাহুল ঘোষ, কো ফাউন্ডার অফ দ্য এস এম এস ডিজিটাল এডুকেশন। শুভরাত্রি। শুভরাত্রি।